আচ্ছা, আমরা এখন যেটা করব মুসলিম লীগ। আচ্ছা, মুসলিম লীগ কখন হয়েছিল, কেন হয়েছিল, তার যদি ইতি কথা বলা হয়, তাহলে কংগ্রেস কবে হয়েছিল? 1885-এ। তো কংগ্রেসটা মেইনলি কারা লিড করেছিল? বলা যায় হিন্দুদের, কারণ কংগ্রেসটা হিন্দুদের অর্গানাইজেশন, এটা অনেকেই এই আক্ষেপটা করেছে। কিন্তু সত্যি অর্থে কংগ্রেসটা কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউশন, হিন্দুদের নয়। কারণ এখানে অনেক মুসলিম রুলার ছিল এবং তারা অনেক সময় কিন্তু প্রেসিডেন্টও হয়েছেন। বদরুদ্দিন তৈয়বজি, তাহলে যিনি মানে হয়েছেন তো ফার্স্ট মুসলিম, বদরুদ্দিন তৈয়বজি, তাহলে অনেক হিন্দু মুসলিমের মতো হয়েছে। কিন্তু কোথাও না কোথাও মুসলিমরা এটা মনে করলো যে না, আমাদের জন্য একটা আলাদা স্পেশালাইজড অর্গানাইজেশন থাকা উচিত, যেটা হিন্দুদের কাছ থেকে মানে শাসনভার বা হিন্দুদের কাছ থেকে সুবিধাটা অ্যাকোয়ার করে নেবে, বা ব্রিটিশদের কাছ থেকে অ্যাকোয়ার করে নেবে, বা হিন্দু এবং মুসলিমের মধ্যে ডিভাইড করে নেবে, সে তার দাবি প্রকাশ করতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে মুসলিম লীগের একটা সূত্রপাত হয়। দেখো কেন 1906? কারণ 1885 থেকে শুরু করে বঙ্গভঙ্গ অবধি আমরা ভেবেছিলাম যে না, কংগ্রেস ইন্ডিয়ানদের জন্য করবে, বাট কোথাও না কোথাও মুসলিমদের এটা মনে হয়েছিল যে না, এটা হচ্ছে না। আর বঙ্গভঙ্গর পরেই কি হচ্ছে, দুপক্ষে মুসলিম বেড়ে গেল। আমি বলেছিলাম না বঙ্গভঙ্গ করার উদ্দেশ্য কি, দুটো পক্ষে বা দুটো বাংলায় যেন মুসলিম বেড়ে যায়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম হয়, সংখ্যালঘিষ্ঠ হিন্দু হয়। তাহলে মুসলিমরা যেহেতু মুসলিম বেড়ে যাচ্ছে, সেই জন্য কি চাইছিলাম আমরা, মুসলিমদের জন্য একটা অর্গানাইজেশন। সেই জন্য 1906 মুসলিম লীগের একটা পরিকল্পনা হয়েছিল। দেখো, এবং এই মুসলিম লীগটা কিসের বেসিসে হয়েছিল? মুসলিম লীগ ফাউন্ডেড অ্যাজ এ রেজাল্ট অফ সিমলা ডেপুটেশন লিড বাই আগা খান। তাহলে আগা খান, সিমলা কি, সিমলা হচ্ছে ইন্ডিয়ার সামার ক্যাপিটাল। তো সিমলাতে যখন মিন্টো ছিলেন, তো মিন্টোর কাছে একটা দাবিপত্র নিয়ে মুসলিমরা, কিছু গ্রুপ অফ মুসলিমরা গিয়ে একটা দাবিপত্র পেশ করেন, এবং সেখানে কিন্তু মুসলিম লীগ তৈরির একটা প্রস্তাবনা দেওয়া হয়। লেখা রয়েছে দেখো, মুসলিমরা একটা দাবিপত্র মিন্টো টু এর কাছে জমা দেয় সিমলায়, এবং সেখান থেকে মুসলিম লীগের মানে সূত্রপাত হলো। সিমলাকে আমরা কি বলছি? সিমলা ইজ কল্ড সামার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কেন সামার ক্যাপিটাল? তার কারণ হচ্ছে গরম, গরমকালে প্রচুর গরম হতো, ব্রিটিশার টিকতে পারতো না, তাই ব্রিটিশার পুরো ক্যাপিটালটাকে সিমলায় ট্রান্সফার করে নিয়েছে। ঠিক আছে, ওই সময় ঠান্ডা কম আছে সিমলাতে। দেখো, এবং এটা তোমার তাহলে কি হলো, আলটিমেটলি মুসলিম লীগ তৈরি হয়ে গেল। তাহলে এই সময় ভাইসরয় কে ছিলেন? মিন্টো টু। আমরা ভাইসরয়ের প্রথম ক্লাসটা করেছিলাম। কোথায় তৈরি হলো? ঢাকাতে। আচ্ছা, ঢাকাতে তৈরি হলো কেন? কারণ তখন তো ইন্ডিয়া বাংলাদেশ আলাদা কিছু ছিল না, ফলে ওটা পুরো বাংলার মধ্যেই পড়ছে, তাহলে ঢাকায় তৈরি হলো। আচ্ছা, এটা তোমার যদি তুমি ফাউন্ডার করো এখানে, ফাউন্ডার, তাহলে এর মুসলিম লীগের ফাউন্ডারকে সেলিমুল্লাহ, ফার্স্ট প্রেসিডেন্ট নয়, ফাউন্ডার করো সেলিমুল্লাহ, যিনি কে ছিলেন সুলতান অফ ঢাকা, যিনি কিনা আলটিমেটলি 1906 এবং 1907 মুসলিম লীগ তৈরি করেন। আচ্ছা, এই 7-এর পরেও কোথাও না কোথাও দেখবে আমাদের সর্বভারতীয় যেমন একটা অর্গানাইজেশন থাকে, বাইরেও তো কংগ্রেসদের একটা প্রভাব দেখা গেছে, বাইরেও তো অনেক ভারতীয়রা ছিল। আমরা সে আউটসাইড ইন্ডিয়ায় মুভমেন্ট দেখেছি না, রেভলিউশনারি মুভমেন্ট, তেমনি মুসলিম লীগেরও আউটসাইডেও তো অনেকে রয়েছে ভারতের বাইরে। তার জন্য দেখো, একটা লন্ডন ব্রাঞ্চ অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ আর একটা তৈরি হয়। মানে একটা তো নর্মাল মুসলিম লীগ, আর একটা লন্ডনে একটা ব্রাঞ্চ তৈরি করি আমরা। সেটা কত সালে তৈরি হলো? 1908-এ। যার প্রেসিডেন্ট কে ছিলেন? আমির আলী। এটা কিন্তু ডব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, যে লন্ডন ব্রাঞ্চ অফ মুসলিম লীগ এর ফাউন্ডার বা এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে আমির আলী। তাহলে একটা হচ্ছে আমাদের ঢাকা ব্রাঞ্চ হলো, যেটা মেন ব্রাঞ্চ এবং যেটা আলটিমেটলি বাংলাকে লিড করলো। আচ্ছা, এখানে আমরা যেটা করলাম লাইফ টাইম প্রেসিডেন্ট। আচ্ছা, এই লাইফ টাইম প্রেসিডেন্টকে যখন তোমার এই মুসলিম লীগ তৈরি হলো, তখন আমরা বললাম যে আপনি যে কদিন বেঁচে থাকবেন সে কদিন আপনি মুসলিম লীগের প্রেসিডেন্ট। তো দেখো, আগা খানকে আমরা করে দিলাম, কারণ আগা খান কি করলো আলটিমেটলি, এই জিনিসটাকে নিয়ে সেলিমুল্লাহকে নিয়ে একটা মুসলিম লীগ তৈরি করলো। তাহলে ফাউন্ডার আলটিমেটলি কে থাকবে? সুলতান থাকবেন, ঢাকার সুলতান। তো আলটিমেটলি প্রেসিডেন্ট কে হবে? আগা খান। তিনি কতদিন হয়েছিলেন? 1908। ঠিক আছে, দেখো, যাকে আমরা বলছি হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ। ক্লিয়ার? নেই, দেখো আদার্স যে মেম্বার কারা কারা রয়েছেন, সেটা হচ্ছে দেখো মোহাম্মদ আলী জিন্না, সব থেকে এই তো আলটিমেটলি লাস্ট মোমেন্টে পাকিস্তান বানিয়ে দিলেন আর কি, মোহাম্মদ আলী জিন্না। এরপরে কি তোমার খালিকুজ্জামান, তারপরে তোমার চৌধুরী রহমত আলী, এনারটাও তোমরা পড়বে, যিনি একটা পাকিস্তান প্রস্তাব দিয়েছিলেন ওনার বইতে।
আর মোহাম্মদ ইকবাল, এই দুজনই পাকিস্তান প্রপোজালের সঙ্গে যুক্ত। আমরা দেখবে এখানে পড়বো পুরো সিনারিওটা। তাহলে এনরা মুসলিম লীগের খুব প্রমিনেন্ট এবং পাওয়ারফুল অন্য লিডার ছিলেন। আচ্ছা, সেই লিডারদের সম্পর্কে আমরা একটু জেনে নিই। মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মুসলিম লীগে পরবর্তীকালে। তাহলে তিনি মুসলিম লীগে কবে জয়েন করেন? ডব্লিউবিসিএস এর কোশ্চেন 1913-তে। কারণ 1908, 9, 10 কতদিন পরে গিয়ে জয়েন করলো? কেন? উনি দেখলো না এদের উদ্দেশ্য ভালো, তো চলো এদের সঙ্গে জয়েন করা যায়। তাহলে জিন্নাহ এসে জয়েন করলো 1913-তে। এবং দেখো তিনি ইন্ডিয়া কবে ত্যাগ করলেন সেটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। 7 অগস্ট 1947 ইন্ডিয়া ত্যাগ করলেন, এবং তার ঠিক পরেই দেশ কিন্তু স্বাধীন হলো, এবং হিন্দু মুসলিম বা তোমার ইন্ডিয়া পাকিস্তান দুটো আলাদা ডমিনেশন তৈরি হলো। আচ্ছা, তার কিছু টাইটেল ছিল মোহাম্মদ আলী জিন্নাহর। কি বলা হয়? অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটি। মানে যেহেতু মুসলিম লীগের একটা বিরাট ভূমিকা জিন্নাহ গ্রহণ করেছিলেন, আর ওদিকে আমাদের কংগ্রেস যেহেতু হিন্দুদের ইনস্টিটিউশন বলা হয়, তাহলে এর মধ্যে একটা সমন্বয় সাধন কে করেছিলেন? এই জিন্নাহ। কে বলেছেন এটা? সরোজিনী নাইডু আফটার লখনৌ প্যাক্ট। লখনৌ প্যাক্ট কবে হয়? 16-তে। 25 কেন? 1916-তে, যেখানে হিন্দু মুসলিম রিইউনাইটেড হয়ে গেল না? সেই জন্য হিন্দু এবং মুসলিম রিইউনাইট হওয়ার পরিকল্পনা, এটা যদি মুসলিমদের তরফ থেকে ইচ্ছা না থাকতো তাহলে কি হতো? না। সেই জন্য হিন্দু মুসলিম ইউনিটি বলা হয় কাকে? এই জিন্নাহকে। দেখো, কাইজার-ই আজম এটা দিয়েছিলেন তাকে পাকিস্তানি পিপল, তাকে বলেছেন কাইজার-ই আজম, ঠিক আছে। আর তার কিছু রিমার্ক ছিল ডিভাইড অ্যান্ড কোয়াইট ইন 1943 করাচি সেশন। দেখবে আমরা এখানে পড়বো মুসলিম, আমাদের যেমন বিভিন্ন কংগ্রেসের সেশন হয় তেমনি মুসলিম লীগেরও সেশন হয়েছে যে মুসলিমদের জন্য এই করা উচিত। তাহলে এটা করাচি সেশনে উনি কিন্তু বললো ডিভাইড অ্যান্ড কোয়াইট, এই রুলটা নিল। আমরা যেমন কি করেছিলাম কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেরকম ভাবে দেখো আমরা কতদিন নিয়েছিলাম কুইট ইন্ডিয়া মুভমেন্ট? 1942-তে। তাহলে ওরাও এরকম কিছু একটা নেবে, ডিভাইড অ্যান্ড কোয়াইট। ভারতের টার্গেট ছিল, ইন্ডিয়া টার্গেট ছিল ব্রিটিশ তারাও কুইট করো, আর এদের টার্গেট ছিল ভারত তারাও পাকিস্তান বানাও, ঠিক আছে। মানে সিস্টেমটা প্রায় একই রকম। ওরা বলছে তোমরা একটা কাজ করো, আমরা এদিকে ভাগ করতে থাকি। এরা মুসলিমদের ভাগ করার ট্রাই করেছিল, আর ওরা ব্রিটিশদের তাড়ানোর ট্রাই করেছিল। তাহলে তাই ডিভাইড অ্যান্ড কোয়াইট। দেখো, মুসলিম ক্যান এক্সপেক্ট নাইদার জাস্টিস নর ফায়ার প্লে আন্ডার দ্য কংগ্রেস গভর্নমেন্ট। উনি 1937-এ বলেন যে মুসলিমরা কখনোই তোমার কংগ্রেসের আন্ডারে থেকে তার 100% জাস্টিস বা তাদের 100% দায়িত্ব পাবে না, ওই কথাটা উনি বলেছিলেন। তো এইটা কি মোহাম্মদ আলী জিন্নাহ খুব গুরুত্বপূর্ণ জায়গা পালন করে এই জায়গাতে। আচ্ছা, এদের কিছু একটা জার্নাল ছিল যার নাম কোয়াম বা স্টার অফ ইন্ডিয়া। এই দুটো জার্নালই কারা পাবলিশ করে? তোমার মুসলিম লীগ। কংগ্রেসের কি ছিল জার্নাল? কংগ্রেসের হ্যাঁ, উইলিয়াম ডিগবি। কংগ্রেসের জার্নাল দ্য ইন্ডিয়া। দেখো এটা কি অবজেক্টিভ। আচ্ছা, অবজেক্টিভ কি? টু কিপ দ্য ইন্টারেস্ট অফ মুসলিম, মুসলিমদের ইন্টারেস্টকে রাখা, ঠিকঠাক করে রাখা। বিকাম দ্য লয়াল টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, মানে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে লয়াল থাকা, নাহলে মিন্টো কেন অ্যাকসেপ্ট করবে যে আমি আপনাদের পেছনে লাগবো না, আপনি প্লিজ আমাকে আলাদা করে দিন, ব্যাস এটাই। তাহলে লয়াল থাকবে। টু নো দ্য গুড রিলেশন উইথ আদার, এটা তো সব জায়গায় একটা নর্মাল, ঠিক আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হয়েছে তুমি হিন্দু হলেও অন্য ধর্মকে মানে রিলিজিয়াস টলারেন্স দেখাও। তাহলে কি টু কিপ দ্য গুড রিলেশন উইথ আদার মাইনরিটিস। দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন কিছু বলছে। ইনকিলাব, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা প্রথম কে দিলেন? মোহাম্মদ ইকবাল। বলছিলাম না যে ইকবাল এবং রহমতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে ইকবাল এই ওয়ার্ডটা ইউজ করেন। তাহলে ইনকিলাব জিন্দাবাদ এটাকে আলটিমেটলি ইউজ করেছিলেন কে? হর্ষদ মাহানি। সবগুলোকে এক জায়গায় করে দিয়েছে। তাহলে ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা, ইনকিলাব জিন্দাবাদ কথাটার অর্থ কি? লং লিভ রিভোল্ট, মানে এই রিভোল্টটা চলতে থাকুক যতদিন না অব্দি ব্রিটিশরা পালিয়ে যাচ্ছে। আচ্ছা, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে কনভার্ট করেন কে? ভগৎ সিং। ইনি এই ওয়ার্ডটা ইউজ করেন, আর ইনি স্লোগানে কনভার্ট করে দেন। এর মানে হচ্ছে লং লিভ রিভোল্ট। ক্লিয়ার? এবার দেখো, এটা হচ্ছে নর্মাল মুসলিম লীগ এবং তার সমসাময়িক সমস্ত ইনফরমেশন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি সাম মিসলেনিয়াস ইনফরমেশন, মানে মুসলিম লীগ আজ অব্দি কি কি করেছে শুরুর পর থেকে স্বাধীন হওয়া অবধি। দেখো পরপর ডেট ওয়াইজ জিনিসটাকে সাজানো আছে। প্রথমত মরলেমিন্টো রিফর্ম, মানে মুসলিমদের জন্য কি করা হয়েছে আর মুসলিমরা কি করেছে তার পুরো সিনারিওটাকে এক জায়গায় করা হয়েছে। মরলেমিন্টো রিফর্ম কবে? 1909।
আচ্ছা, মডেল রিফর্মে কি আনা হয়? তোমাদের অ্যাক্ট পড়ানো হয়েছে মুসলিমদের জন্য সেপারেট ইলেকশন, তাই দেখো প্রোভাইড সেপারেট ইলেকশন ফর দ্য মুসলিম, তাহলে একটা মুসলিমদের জন্য করা হলো। নেক্সট কি? লখনৌ প্যাক্ট, কত সালে? 1916-তে। আচ্ছা, লখনৌ প্যাক্ট যদি 1916 হয়, লখনৌ প্যাক্টে কি হয়েছে? কংগ্রেস এবং মুসলিম লীগ কি হয়েছে? রিউনাইট হয়েছে, এটাও মুসলিমদের একটা ঘটনা। এবং মুসলিম লীগ কি করে? কংগ্রেসের স্বরাজের দাবি মেনে নেয়। অনেক ইংলিশ পড়ার একটু বাংলা পেলে পড়তে বেশ ভালো লাগে, ঠিক আছে? আর এখানে কি হচ্ছে? কংগ্রেস মুসলিম লীগের জন্য, মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের দাবি মেনে নেয়। পৃথক নির্বাচন মানে এই যে 1909 যে মুসলিমদের জন্য সেপারেট ইলেকশনের ব্যবস্থা করা হলো, কংগ্রেস বলছে আমরা মেনে নিচ্ছি, আর তাহলে ঠিক আছে চলো আমরা স্বরাজের দাবিও মেনে নিচ্ছি, তাহলে এইভাবেই রিউনাইট হয়ে গেল। আচ্ছা, এরপরে কি হলো? খিলাফত মুভমেন্ট। খিলাফত কাদের জন্য করা হয়েছিল? মুসলিমদের জন্য। কেন? তুরস্কের খলিফার অবমাননা। এই সময় কি হয়েছিল? 1920-তে অ্যাকচুয়ালি ব্রিটিশ, তোমার যখন 1914-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো, তাহলে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তোমার যেটা হলো সেটা হচ্ছে ব্রিটিশ তুরস্কের এগেইনস্টে গেল। একটা মিত্রপক্ষ একটা শত্রুপক্ষ পড়েছি। আচ্ছা, তুরস্কের খলিফা, খলিফা মানে হচ্ছে মুসলিমদের একদম হায়ার অফিসিয়ালস, যাকে তারা সবাই সম্মান করে, যার আইডিওলজি ফলো করা হয়। তাহলে তুরস্কের খলিফাকে, একদিকে তুরস্কের খলিফাকে মুসলিমরা মান্য করে, আবার এই ব্রিটিশদের প্রতি লয়াল। মুসলিম লীগে কি বলা হয়েছে? আমরা আপনার প্রতি লয়াল থাকবো। তার মানে মুসলিমরা বিপদে পড়ে গেছে, যুদ্ধ হচ্ছে তুরস্কের সঙ্গে ব্রিটিশের, এদিকে এদের প্রতি লয়াল, কারণ এরা যতক্ষণ না ওকে সুযোগ সুবিধা দেবে মুসলিমরা সুযোগ সুবিধা পাবে না। আবার এটা এনার প্রভু, এনাকে ফলো করে। এবার কার পক্ষে কথা বলা হবে? এবার মুসলিম লীগকে বলা হয়েছে যে আপনারা আমাকে সাহায্য করুন তুরস্ককে উচ্ছেদ করতে। খুব বিপদ, নিজের প্রভুর বা গুরুর এগেইনস্টে কি করে লড়াই করবো? মুসলমান বলছে ঠিক আছে আপনাকে আমরা সাহায্য করতে রাজি আছি। কেন? কারণ নাহলে তো সুযোগ সুবিধা পাবে না। সাহায্য করতে রাজি আছি, কিন্তু তুরস্কের হারানোর পরে তুরস্কের খলিফার অবমাননা করা যাবে না, কারণ উনি আমাদের হায়ার অফিসিয়ালস। ঠিক আছে, ডান। যুদ্ধ হয়ে যাওয়ার পরে কে কি মনে রাখে এগুলো? যুদ্ধে জিতে গেছে ব্রিটিশ, তুরস্কের খলিফার অবমাননাও হয়েছে, বন্দি করে রেখেছে। এবার মুসলিম লীগ কি হয়েছে? এটা তো কথা ছিল না। তাহলে মুসলিম লীগ কি এর এগেইনস্টে যাবে? এই যে বিদ্রোহটা হলো, এই বিদ্রোহটার নাম কি? খিলাফত। কেন? খলিফাকে নিয়ে যে বিদ্রোহ, তাই এর নাম খিলাফত মুভমেন্ট। কত সালে হলো? 1920-তে। এর কংগ্রেস কেন খিলাফত মুভমেন্টটাকে অ্যাকসেপ্ট করলো? কারণ গান্ধীজি দেখলো দিস ইজ দ্য বেস্ট অপশন টু রিউনাইট হিন্দু অ্যান্ড মুসলিম। কংগ্রেস দেখলো যে যদি এই সময় মুসলিমকে সাহায্য করা যায় তাহলে মুসলিম আমাদের, কারণ একটা সবসময় দেখবে রিলিজিয়াস একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করে, তাহলে রিলিজিয়াস সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে গান্ধীজি কিন্তু কংগ্রেসকে, মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসকে জুড়ে দিল। তাই এটাই হচ্ছে তোমার খিলাফত মুভমেন্ট হলো। তাহলে 1920-তে সেটাও কিন্তু কাকে নিয়ে হলো? মুসলিমদের নিয়ে হলো। তার মানে পুরো ঘটনাটা কিন্তু মুসলিমকে সাজানো হয়েছে। আচ্ছা, 14 পয়েন্ট আলটিমেটাম। আচ্ছা, 14 পয়েন্ট আলটিমেটাম ডেটটা লিখে নাও, 1928। এটা ভুল হয়েছে, 14 দফা দাবি। ঠিক আছে, দা 14 পয়েন্ট ওয়াজ প্রপোজড বাই মোহাম্মদ আলী জিন্না। তাহলে মোহাম্মদ আলী জিন্না কি করেছেন? 14 দফা দাবি প্রস্তাব করেছিলেন অ্যাজ আ কনস্টিটিউশনাল রিফর্ম টু সেফগার্ড দ্য পলিটিক্যাল রাইট টু দ্য মুসলিমস অ্যান্ড সেলফ গভর্নমেন্ট ইন্ডিয়া। মানে এখানে মোহাম্মদ আলী জিন্না 14 দফা দাবি প্রস্তাব করেন যে এই 14টা দাবি মুসলিমদের মেনে নিতে হবে, যেটা পুরোটাই কি নিয়ে? মুসলিমদের সেফগার্ড, মুসলিমদের ফান্ডামেন্টাল রাইট বা তাদের কি কি করলে সুবিধা হবে সেইগুলো নিয়ে একটা দাবি পেশ করেন। তাহলে এটাও কি মুসলিম রিলেটেড ইনফরমেশন। নেক্সট হচ্ছে এলাহাবাদ সেশন। এলাহাবাদ সেশন একটা আমরা পড়েছি কিসের? কংগ্রেসের। আর আমরা এখানে কি পড়েছি? মুসলিমদের একটা এলাহাবাদ সেশন হয়। তাহলে মুসলিমদের যে এলাহাবাদ সেশন 1930 কেন হয় জানো? আমাদের লাহোর সেশন কবে হয়? 1929। আমরা যা করি ওরাও তাই করে। ঠিক আছে, 1929 আমরা মানে পুরোটাকেই বললাম যে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট আজকে থেকে, মানে আমরা এখন স্বাধীন, এটা ঘোষণা করলাম। তাহলে ওরাও স্বাধীন ঘোষণা করবে তার ঠিক পরের বছর। আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ওরা কোয়াইট অ্যান্ড ডিভাইড। তাহলে দেখো ওরা করাচি সেশন, এলাহাবাদ সেশন নিয়ে আসলো 1930-তে। বলছি দেখো মুসলিম লীগের এলাহাবাদ সেশনে ইকবাল প্রথম পাঞ্জাব, তোমার উত্তর পশ্চিম সীমান্ত, সিন্ধু, বালুচিস্তান, এই 4টি অঞ্চল নিয়ে একটা নতুন রাষ্ট্র গঠনের দাবি করেন, কিন্তু এটার নাম পাকিস্তান বলেননি। বলছেন এই জায়গাটা যেহেতু মুসলিম অধ্যুষিত অঞ্চল, তাহলে এই পুরো সেগমেন্টটা মুসলিমদের জন্য ছেড়ে দেওয়া হোক। কারণ
যখনই ওরা বলছে আমরা দেশ স্বাধীন, তাহলে বলে আমাদের একটু স্বাধীন করে দাও, এটা হলো। এরপরে এই পুরো জিনিসটাকে নিয়ে পাকিস্তান, এই নামটা যে পাকিস্তান হবে সেটাই কে দিলেন? পাকিস্তান 1933-তে চৌধুরী রহমত আলী তার নাও অ্যান্ড নেভার গ্রন্থে এই জায়গাটাকে নিয়ে পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিস্তান, কে ফর কাশ্মীর, আই ফর ইন্দাস বা স্থান মানে বালুচিস্তান, মানে এই পাঁচটি রাজ্য নিয়ে আলটিমেটলি পাকিস্তান নামটা বানিয়ে দিল। কি সুন্দর এই প্লেসগুলো। তো এটাকে আমরা কি বলছি? পাকিস্তান প্রপোজাল। মানে দেখো আস্তে আস্তে করে জিনিসটা কিন্তু শিফটিং হচ্ছে। আচ্ছা, লাহোর প্রপোজাল যদি দেখা যায়, এবার গেল 1940-তে। লাহোর প্রপোজালে কি হচ্ছে দেখো, লাহোর প্রপোজাল ওয়াজ গিভেন বাই, দেখো, আবুল কাসেম ফজলুল হক। ইনি কিন্তু এখানে কি বললেন, এর মূল কথা হচ্ছে ভারতকে ভাগ করো এবং পাকিস্তান রাষ্ট্র গঠন করো। তাহলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তার মানে এইভাবে কিন্তু আলটিমেটলি পুরো মুসলিম বা মুসলিম সিস্টেমটাকে দাবি করানো হয়েছে। বা তুমি যদি এরপরে আরো নিয়ে আসো, তাহলে 1943 করাচি সেশনে কি হলো, ডিভাইড অ্যান্ড কোয়াইডের দাবি করা হলো। এরকম ভাবে পুরো সিনারিটা মুসলিম রিলেটেড রয়েছে। এছাড়াও তুমি আরেকটা ইনফরমেশন পাবে, যখন আমরা 1935 থেকে 1947 এই জায়গাটা পড়বো, তখন আমরা আবার মুসলিমদের নিয়ে অনেক কিছু পড়াশোনা করবো, এই রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে। তো সেটাও তুমি এখানে পেয়ে যাবে। ঠিক আছে।